আজকের আমাদের ক্লাসের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করা একটা ডিভাইসের। তো আমরা এক্সাম্পল হিসেবে মস ডিভাইসই চিন্তা করতে পারি। সিঙ্গেল গেট, ডাবল গেট যাই হোক না কেন, জেনারেল ভাবে একটা মস ডিভাইসের যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে চাই তাহলে কিভাবে বের করব। এখন আমরা যে অ্যাসাইনমেন্টটা করছি সেটাও আসলে আমাদের মস ডিভাইসই ছিল, সুতরাং ওই সিমুলেশনটার সাথে একটু এডিশনাল অ্যানালাইসিস যদি এক্সটেন্ড করি তাহলেই চাইলে এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা বের করা যাবে। তো এখানে একটু ফিজিক্স অ্যাড হবে এর মধ্যে। যতটুকু আমরা অলরেডি জানি, আইভি ক্যারেক্টারিস্টিক বের করার জন্য আমাদের চার্জের একটা ইউজ আছে। সেই চার্জটা আসলে যেহেতু গেট ভোল্টেজ দিয়ে কন্ট্রোলড হয়, সো গেট ভোল্টেজের সাথে কিভাবে চ্যানেলের চার্জ চেঞ্জ হচ্ছে সেটা আমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে চলে আসছে বা আমাদের আগের আলোচনা থেকে আছে। সুতরাং চার্জ আসলে ওইভাবে চাইলে হয়তো বা ক্যালকুলেট করা যাবে। একটা এডিশনাল জিনিস মাথায় রাখতে হবে যে গেট ভোল্টেজের সাথে এখন যখন কারেন্ট ক্যালকুলেট করব, বাই কারেন্ট আমি মিন করতেছি হচ্ছে আইডিএস, মানে ড্রেন সোর্সের ভিতর দিয়ে যেই কারেন্ট যাচ্ছে। সো এইটার ইফেক্টে অন্য কোনো চেঞ্জ আছে কিনা। তো আমি আগে এখানে জেনারেলাইজ ভাবে একটু সিম্পল ভাবে বুঝাবো। একটা 2D কেসই বুঝাই, তারপর আমি একটা পেপারের লিংক দিয়ে দিব, মানে ওখানে আরো ডিটেলস একেবারে ইকুয়েশন সহ সিমুলেশন গুলা করা আছে। যদি নিজেরা ইমপ্লিমেন্ট করতে চাই, অবভিয়াসলি এগুলো তো টিকেট ওইভাবে করাই আছে। আর পার্ডু ইউনিভার্সিটির এই ধরনের সিমুলেটরের উপর অনেক থিসিস আছে, মানে 2D 3D 1D সব ধরনের সিমুলেটরের উপরেই এই এনইজিএফ ইউজ করে, এনইজিএফ না ইউজ করে সবগুলাই আছে। তো বেসিক কনসেপ্টটা আমি বুঝাচ্ছি। সাপোজ যদি ডাবল গেট মসফেটই বলি, তো আমাদের একটা চ্যানেল আছে, এটা ধরে নেই পি টাইপে। আমরা যদি এন টাইপ মসফেট চিন্তা করছিলাম, তাহলে এখানে অক্সাইড ছিল দুই পাশে, আর এদিকে থাকে হচ্ছে গিয়ে গেট, এদিকে কোন একদিকে ড্রেন সোর্স। যদি এটা সিঙ্গেল গেট হয়, জাস্ট একটা পাশ গ্রাউন্ডেড হয়ে যাবে, একই কথা। এখন আমাদের অ্যাসাইনমেন্টটা আমরা শুধু ভার্টিক্যাল ডিরেকশনে সিমুলেট করতেছিলাম। এখানে হচ্ছে গিয়ে ভিজি, এটার সাথে ভিজি বডি যদি বলি, ভিজিবি এইভাবে। আর এখানে ডাবল গেট মসফেটের জন্য অ্যাকচুয়ালি আসলে এটা বডি তো না, এটা যেহেতু গেট, সুতরাং দুই পাশের সিমেট্রিক অপারেশন অ্যাসিমেট্রিক দুই পাশেই করা যায়। এই জন্য এই পাশে আসলে দুই পাশে আসলে ভিজি আছে, এটা ডাবল গেটের জন্য। যদি সিঙ্গেল গেট হতো তাহলে আসলে এই পাশে গ্রাউন্ড ছিল। তোমরা যারা অ্যাসাইনমেন্ট হয়তো সিঙ্গেল গেট দিয়ে করছো, তাহলে দিয়ে গ্রাউন্ড ধরতে হবে। এখন কারেন্ট যাবে হচ্ছে গিয়ে আমাদের আসলে এই ডিরেকশনে। সো এখানে ভিডি ভিএস আরো দুইটা টার্মিনাল আসবে। সো ফার্স্ট চেঞ্জ যেটা, আমি শুধু চেঞ্জ গুলো এখানে এডিশনালি বলবো আর কি। ফার্স্ট চেঞ্জ যেটা, পয়সন ইকুয়েশন অবশ্যই এখন সলভ করতে হবে আগের মতোই, কিন্তু এই যে কেসটা দেখাচ্ছি এখন, এখানে কিন্তু 2D পয়সন লাগবে, ঠিক আছে? সো 2D পয়সন মানে কি? 2D পয়সন মানে হচ্ছে কি আমাদের ওই যে D2 VX2 তার সাথে আরেকটা টার্ম আসবে আর কি, পয়সন ইকুয়েশনের জেনারেলাইজ ফর্মের সাথে আরেকটা। যদি আমি ধরে নিই যে এগুলো এক্স ওয়াই ডিরেকশন আর কি। এবং ইন এডিশন এখানে ইভেন ইন জেনারেল ভাবে এটা হয়তো বা কমন ভাবে লেখে আর কি, কিন্তু ইন জেনারেল এমন হতে পারে যে এক্স ডিরেকশনে একরকম পারমিটিভিটি, এইসব ম্যাটেরিয়াল হয় না আর কি, এগুলা অ্যানাইসোট্রপি নাই। বাট এরকম হতে পারে আর কি যে এক্স ডিরেকশনে এক ধরনের এপসাইলন, ওয়াই ডিরেকশনে আরেক ধরনের এপসাইলন, তাহলে আবার এপসাইলনও হতে, এপসাইলন এক্স এপসাইলন ওয়াই এরকম কেসে চলে আসতে পারে আর কি। ইভেন আমি যে পেপারটা দেখাবো সেটা তোমরা দেখবা, ওই ইফেক্টিভ মাস লেখা ইউজ করার সময় এরকম এমএক্স, কারণ ইফেক্টিভ মাসগুলো যেহেতু অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের সাথে রিলেটেড, ওই এক্স ডিরেকশনে একরকম, ওয়াই ডিরেকশনে একরকম, জি ডিরেকশনে আরেক রকম হতে পারে। এই জন্য এমএক্স এমওয়াই এমজেড এইভাবে প্রকাশ করেছে। আমি আপাতত সিম্পলিসিটির জন্য যেহেতু প্রসেসটা বোঝাচ্ছি, এই ধরনের একটা ইকুয়েশন সলভ করতে হবে। এখন দেখো এক্স ওয়াই দুই ডাইমেনশন চলে আসছে, তো একে তো 2 ডাইমেনশন প্লাস হচ্ছে কি আবার সেকেন্ড অর্ডার পয়সন ইকুয়েশন। সো এগুলো আসলে সলভ করা খুবই কঠিন কিছু না। এটাও তোমরা চাইলে ওই আমি একটা সলিউশন আসলে দেখাবো, এটা কি বলে আমাদের শোডিঞ্জার ইকুয়েশন আরেকটা অ্যাসাইনমেন্ট দেখাবো আমি, সেখানে আসলে এই ধরনের একটা সেকেন্ড 2 ডাইমেনশনাল এবং সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে, তার ডিসক্রিটাইজেশন ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয় একটু আমি দেখাবো। বাট এটা ওই আগের মতোই করতে হবে। ইকুয়েশন আমরা একটা দিয়ে করেছি, এটাকে ওই আগের মতো ডিসক্রিটাইজ করতে হবে।
পার্থক্য হচ্ছে এইখানে যখন আমরা ভিটা লিখেছিলাম তখন ভি ছিল এক্স, এখন ভি এক্স ওয়াই, সেই হিসাবে আসলে ডিসক্রিটাইজ করে যে কলাম ভেক্টর আসে সেইভাবে সাজাতে হবে আর কি। তো সাজালে খুব কঠিন কিছু আসে না, এগুলোর স্ট্যান্ডার্ড ফাইনাইট ডিফারেন্স দিয়ে সার্চ করলে যদি ফাইনাইট ডিফারেন্স মেথডে করতে চাও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর বইয়ে করেই দেওয়া আছে, খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট ডিফারেনশিয়াল ইকুয়েশন তো এগুলো আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের একটা 2D পোর্শন সলভ করতে হবে, করলে যেটা হবে আগে আমরা ওয়ান ডাইমেনশনে ডিস্ট্রিবিউশন পেতাম ভোল্টেজ, যে এই ইয়েটার আমাদের এই ডিভাইসটার যে কোনো একটা লাইনই হয়তো বা সলভ করতে পারতাম, যে এই লাইন বরাবর কোথায় কত ভোল্টেজ আছে, আমি এখানে হয়তো 1 ভোল্ট দিলাম, যেহেতু ডাইভোল্টেজ দেখা যায় তাহলে এখানেও 1 ভোল্ট, তাহলে এই 1 ভোল্ট আবার এই পাশে 1 ভোল্ট, তাহলে এখানে হয়তো বা কোনো জায়গায় 0.9 0.8 এটা মাঝখানে জিরো যেতেও পারে নাও যেতে পারে, যদি অনেক বড় থিকনেসটা যদি বেশি হয় তাহলে এটা একটা জায়গায় জিরোতে গিয়ে আবার ওয়ানে আসে, থিকনেস যদি কম হয় তাহলে ওই এই ওয়ান থেকে এই ওয়ানের ভেরিয়েশন আসলে খুবই খুব সিম্পল হতে পারে আর কি, যে মাঝখানে এখানে কিন্তু জিরো আসবে না, এখানে তো 0.5 পর্যন্ত এরকম আসতে পারে, বাট এটা যদি অনেক বড় হয় তাহলে আসলে এই ধরনের একটা কেস পাওয়া যায় আর কি, মানে এখানে ওয়ান মাঝখানে পটেনশিয়ালটা জিরো হয়ে তারপরে আবার ওয়ানে যায়। সো এটা আসলে সলভ করলে চলে আসতো, এটা হচ্ছে কি আমাদের 1D কেসে। এখন এখানে ড্রেন সোর্স যখন থাকবে, সোর্স আমরা রেফারেন্স দিলে এটা 0 ভোল্ট হবে, এখানে সাপোজ এখানে 1 ভোল্ট দিলাম। এখন যেটা হবে এই চারটা টার্মিনালের ইফেক্টে একটা নতুন কোনো ডিস্ট্রিবিউশন আসলে আমাদের পাওয়া যাবে আর কি আমাদের এই ডিভাইসটার জন্য। তো সেটা আমাকে বের করতে হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের পয়সন ইকুয়েশনের চেঞ্জ। ঠিক আছে, এখন একটু মুছি, তাহলে আমরা পাবো কি পয়সন ইকুয়েশন সলভ করে ভি এক্স ওয়াই। ওকে, আগে আমরা কি করতাম, এটা থেকে সলভ করার পরে আমরা আমাদের ইসি এক্স বের করতাম, তো সেই ক্ষেত্রে এখন ইসি এক্স ওয়াই মানে আমাদের এখনো তো ব্যান্ড ডায়াগ্রাম বের করতে হবে, কারণ এখান থেকে বের করে তারপরে আমাদের শোডিঞ্জারে ইনপুট দিচ্ছিলাম আমরা। তো এখন যদি 2 ডাইমেনশনাল পোর্শন সলভ করেছি তাহলে এখন শোডিঞ্জার ইকুয়েশনের কি 2 ডাইমেনশনাল সলভ লাগবে কিনা, এইটা একটা কোশ্চেন হতে পারে। তো আইডিয়ালি চিন্তা করলে যদি এনইজিএফ মেথডে না যাই তাহলে শোডিঞ্জার ইকুয়েশনেরও আসলে 2 ডাইমেনশনাল সলভ করা উচিত আর কি। তো এইটার ইজি ওয়ে আছে, আমরা যেই মেথডটা এখানে দেখাচ্ছি বা পেপারগুলো যেই রেফারেন্সটা আমি দিব, যদি আমরা 2D পোর্শন সলভ করি যেটা এখানে দেখাচ্ছিলাম, ক্যারিয়ার কনফাইনমেন্ট হচ্ছে কিন্তু শুধু এই ডিরেকশনে, ঠিক আছে, কারণ এই ডিরেকশন বরাবর ব্যান্ড ডায়াগ্রাম দেখলেই তোমরা অলরেডি দেখে ফেলেছো যে এইরকম দেখতে দেখা যায়, তাই না? এটা হচ্ছে গিয়ে কিন্তু যদি আমি এটাকে এক্স ডিরেকশন বলি এটা এক্স, আর যদি এটা ওয়াই হয় তাহলে ওয়াই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, বাট এই ইসি এক্স ডিরেকশনেই কিন্তু আসলে হচ্ছে গিয়ে কনফাইনমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এখন যদি 2 ডাইমেনশনাল সলভ করি আমাদের কম্পিউটেশনাল টাইম বাড়বে, জটিলতা বাড়বে, এটা একটা। আর 1 ডাইমেনশনাল যদি সলভ করি তাহলে আমাদের অবভিয়াসলি আমাদের আগে যেই 1 ডাইমেনশনাল শোডিঞ্জার সলভার আছে ওইটা দিয়ে করা যাবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এদিকেও আমরা ভোল্টেজ দিচ্ছি, এই এন্ডেও ভোল্টেজ দিচ্ছি। এখন আগে আমরা যেহেতু ড্রেন সোর্সের ভোল্টেজ ছিল না, আমাদের এট এনি পয়েন্ট অফ দ্য ক্রস সেকশন এই ইসিএক্স ইজ সেম, মানে এই প্রোফাইলটা সব পয়েন্টে একই রকম, কারণ এইদিকে তো কোনো দিকে ভোল্টেজ দেই নেই। এখন যেহেতু একটা ভোল্টেজ আছে আমাদের ড্রেন সোর্স ডিরেকশনে, তাহলে এটার একটা ইফেক্ট থাকবে, কিন্তু এটার একটা ইফেক্ট এই পটেনশিয়াল প্রোফাইলে থাকবে। দ্যাট মিনস এই ভার্টিক্যাল ডিরেকশনে যদি আমি ভিএক্স প্লট করি প্রতিটা ফর ডিফারেন্ট ওয়াই, মানে এটা তো ওয়াই, তো সাপোজ ধরো এখান থেকে 0 to 10 ন্যানোমিটার, তাহলে এই 0 to 10 ন্যানোমিটার বিভিন্ন পয়েন্টে যদি আমি ভিএক্স নেই, প্রতিটা পয়েন্টে ভিএক্স নেই, তাহলে আগের মতো যদি এই প্লটটা দেখি ভিএক্স এর প্লট, এটা কিন্তু প্রতিটা ক্রস সেকশনে সেম হবে না, এট ডিফারেন্ট ওয়াই এটা ডিফারেন্ট হবে। কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের এখানে ড্রেন ভোল্টেজ দেওয়া আছে, এটা ড্রেন ভোল্টেজ যত বেশি দেওয়া থাকবে এদিকে 0 ভোল্টেজ একেবারে কর্নারে যেটা আছে এখানে আসলে কোনো ইফেক্ট থাকবে না, আগের মতোই আসবে, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন এখানে ভিডি 0 দিলে যেটা থাকার কথা ছিল সেরকমই আসবে। কিন্তু যতই আমরা এদিকে যাব দেখা যাবে যে একটা শিফট আসবে, একটা গ্র্যাজুয়াল শিফট সে পাবে এই ভোল্টেজটার জন্য। এবং এটা একটু জটিল কারণ এই মাঝখানের গ্রিড পয়েন্টগুলোতে তো এইখান থেকে ভোল্টেজের ইফেক্ট আছে, এখান থেকে ভোল্টেজের ইফেক্ট আছে, এটা এবং থিকনেসের সাথেও ডিপেন্ডেন্ট। তোমরা ডিআইবিএল শুনে আসছো, ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং সেমিকন্ডাক্টর ডিভাইস কোর্সে ছিল, এই ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং এই ড্রেন ভোল্টেজের কারণে আসে। সো এগুলার কারণে আসলে ওই যে ব্যারিয়ারও চেঞ্জ হয়ে যেতে পারে। তো বেসিক্যালি
যেটা বলতে চাচ্ছি যে এই ক্রস সেকশনে এখানে যদি 100টা পয়েন্ট নেই আমি হরাইজন্টাল ডিরেকশনের এবং ক্রস সেকশন গুলোতে ভিএক্স গুলো দেখতে থাকি, 100টা একটু হলেও ডিফারেন্ট থাকবে, খুব কাছাকাছি হবে বাট ডিফারেন্ট থাকবে। বাট তুমি যদি ফার্স্ট পয়েন্ট নাও আর 100 নম্বর পয়েন্ট নাও তাহলে কিন্তু অনেক ডিফারেন্ট হবে। বাট কাছাকাছি থাকলে মোটামুটি সেমই, শেপটা একই রকম হবে, বাট কিছু না কিছু হয়তো এখানে ডেপথটা ডিফারেন্ট হবে, অথবা এটা তো আমাদের সেম বাট এই স্লোপ গুলো হয়তো এরকম হালকা হালকা চেঞ্জ হবে এরকম। ঠিক আছে, এরকম। এখন কথা হচ্ছে যদি আমি 2 ডাইমেনশনাল পোর্শন সলভ করলাম এবং 1 ডাইমেনশনাল শোডিঞ্জার সলভ করতে চাই, তাহলে অবভিয়াসলি কোশ্চেন আসবে যে আমি কোন পয়েন্টে সলভ করব। তো এইটার বিভিন্ন অ্যাপ্রোচ আছে। একটাকে বলে তোমরা যদি টিকেট সিলভাকোতে ইউজ করে থাকো বা সেন্টোরাস ইউজ করে থাকো তাহলে দেখবা যে ওখানে এই টার্মটা হয়তো পাওয়ার কথা। একটাকে বলে কাপলড মুড স্পেস। তিনটা জিনিস আছে, কাপল মোড স্পেস, আনকাপল মোড স্পেস অ্যাপ্রোচ, আর হচ্ছে ফার্স্ট আনকাপল মোড স্পেস অ্যাপ্রোচ। আমি আলটিমেটলি এখানে খুব সিম্পলিসিটির জন্য ফার্স্ট আনকাপলটা দেখাবো, বাট কাপলড আনকাপলড ফার্স্ট আনকাপলড এগুলো সবগুলো আসলে রিলেটেড টু এই ভার্টিক্যাল ডিরেকশনে আমরা কয়বার শোডিঞ্জার সলভ করতে চাই। তো সবচেয়ে ভালো বুদ্ধি হতো যে আমি যতগুলো গ্রিড পয়েন্ট নিয়েছি সবগুলা গ্রিড পয়েন্টেই যদি সলভ করি শোডিঞ্জার, এবং সবগুলা গ্রিড পয়েন্টে শোডিঞ্জার সলভ করা মানে এরকম 100টা প্রোফাইল নিব, 100টা প্রোফাইলের জন্য এনার্জি রেঞ্জগুলো বাইর করব এবং প্রতিটার জন্য যেই ওয়েভ ফাংশন আছে সেগুলা বের করব, এবং এরকম 100 বার সলভ করলে 100টা পেয়ার পাবো সাই এবং ইর প্রতিটা ক্রস সেকশন বরাবর। এই সবগুলা যদি কোনোভাবে কানেক্ট করা থাকে, এগুলা থিওরি আছে, থিওরির আমি ইকুয়েশনগুলো দেখাই দিব, এগুলা আমাদের ডেরাইভ করতে হবে না। এই 100টা প্রোফাইল থেকে যদি আমি কম্বিনেশন করে কোনোভাবে 2 ডাইমেনশনাল স্টার্স ডেন্সিটিটা বের করে নিয়ে আসতে পারি তাহলেই তো আমি আবার পয়সনে ফেরত যেতে পারবো। আইডিয়াটা হচ্ছে এটা। এখন তাহলে এখানে জটিলতাটা কোথায়? জটিলতা হচ্ছে তুমি যতগুলো গ্রিড পয়েন্ট নিবা ততবার শোডিঞ্জার সলভ করতে হবে। এখন আমি জানি না তোমরা করছো কিনা, এই পয়সন এবং শোডিঞ্জার ইকুয়েশন সলভ করার মধ্যে পয়সন সলভ করাটা শোডিঞ্জার সলভ করাতেই হচ্ছে গিয়ে টাইম আসলে একটু বেশি লাগবে। 1 ডাইমেনশনে যদি চিন্তা করো, কেউ যদি একটু গ্রিড পয়েন্ট বেশি নিয়ে কাজ করো, ওই যে এটা মানে আমাদের এখনকার মেথডেও কিন্তু ওখানে একটা আইগেন ফাংশন আছে। আর এরপরে যেটা হবে, এখন যদি আমরা এনইজিএফ ইউজ করতেছি, এনইজিএফ হচ্ছে একটা ইনভার্স, গতদিন আমি দেখিয়েছি একটা ইনভার্স ফাংশন আছে। এই ম্যাট্রিক্সে ইনভার্স করতে গেলে কিন্তু এক্সট্রা টাইম লাগে। সো এখানে যতবার আসলে আমরা সলভ করব, লুপ কিন্তু একটাই, এই যে শোডিঞ্জার পয়সন লুপের এক লুপেই কিন্তু একবার পয়সন সলভ করলে 100টা গ্রিড পয়েন্ট থাকলে 100 বার শোডিঞ্জার সলভ করতে হবে। সো অবভিয়াসলি টাইম অনেক বেড়ে যাবে। এই কারণে এই সলভারটার অপশন কিন্তু আমাদের ইয়েতে, আমাদের যে টিকেট সলভারগুলো আছে এই 100 বার সলভ করে এবং সবগুলো একটা একটার সাথে কাপল, এই থিওরিটাও আছে। আবার ডিকাপল চিন্তা করে একটা অ্যাজাম্পশন যে ঠিক আছে আমাদের প্রতিটা ইয়ে বরাবর ক্রস সেকশন বরাবর যেই প্রোফাইলগুলো পাবো একটা একটার সাথে কাপল না, সেই থিওরিটাও ইনকর্পোরেট করা আছে। আরেকটা থিওরি আছে যেটা ফার্স্ট আনকাপল বলছি, সেটা হচ্ছে কি আমি ভার্টিক্যাল ডিরেকশনে একবারই সলভ করব, কিন্তু যদি ভার্টিক্যাল ডিরেকশনে আমি একবার সলভ করি তাহলে বাকি 99টা যে গ্রিড পয়েন্ট আছে সেগুলোর কি হবে, সেটা একটা কোশ্চেন। এবং যদি একবার সলভ করে, যে একবার সলভ করাটাকে ফার্স্ট আনকাপল মোড স্পেস অ্যাপ্রোচ বলে আর কি। আর যদি একবার সলভ করে আমি অ্যাকুরেট সলিউশনই না পাই তাহলে একবার সলভ করারই বা মিনিংটা কি? ঠিক আছে, সো এই হচ্ছে কি আসলে ডিফারেন্সটা আর কি বিভিন্ন আমাদের অ্যাপ্রোচের মধ্যে। তো এখানে আমাদের ফার্স্ট আনকাপল মোড স্পেস অ্যাপ্রোচটা হচ্ছে সবচেয়ে ফাস্টার। ঠিক আছে, কারণ কি ওই একবার সলভ করা লাগে নিউমেরিক্যালি শোডিঞ্জার ইকুয়েশন, একবার পয়সন সলভ করা লাগে। তাহলে 2D পয়সন এখানে যেটা করা লাগে 2D পয়সন সলভ করা লাগবে, তারপরে সেখান থেকে 1D শোডিঞ্জার সলভ করব একবার। এরপরে হচ্ছে গিয়ে বাকি 99টা পয়েন্টের কিভাবে বের করব বা সাই কিভাবে বের করব, সেটার জন্য আমাদেরকে গতদিন আমি যেটা দেখিয়েছিলাম পারটারবেশন থিওরি ইউজ করে। ঠিক আছে, 1D শোডিঞ্জার ইকুয়েশন তার মানে কি? তার মানে ধরে নাও আমি যদি যেভাবে ডিফাইন করি, ধরো প্রথম পয়েন্টে আমি শোডিঞ্জারটা সলভ করলাম। গতদিন আমি যে থিওরি বলেছি যে যদি অল্প স্মল পারটারবেশন থাকে তাহলে ফার্স্ট অর্ডার পারটারবেশন থিওরির রেসপেক্টে আমরা এই যে একবার যেটা সলভ করেছি সেটার যে ছিল এবং সেটার যে সাই ছিল সেটার রেসপেক্টে আমি এর পরের, কারণ আমরা তো গ্রিড পয়েন্টগুলো জানি, তার মানে এর পরে যে গ্রিড পয়েন্টে
ই এবং সাই থাকার কথা সেটা আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং সেই ইকুয়েশনগুলো জাস্ট ইন্টিগ্রেশনের ইকুয়েশন যেটা আমি গতদিন দেখিয়েছি সেটা রিলেটিভলি অনেক কম টাইম লাগবে। সো এইটা যদি আমি একবার সলভ করি এই পয়েন্ট থেকে তার পরের পয়েন্টটা, তার পরের পয়েন্ট থেকে তার পরের পয়েন্টটা, আবার খুব বেশি চেঞ্জ না হলে আসলে এই পয়েন্ট থেকেও অ্যাকুরেটলি পরের পয়েন্টটা বাইর করা যাবে উইদাউট স্যাক্রিফাইসিং, মানে খুব বেশি সিগনিফিকেন্ট কোনো অ্যাকুরেসি লস হবে না, বাট আমরা ক্লোজলি চলে যেতে পারবো। কেন করতে পারবো? কারণ তোমরা দেখেছো যে পটেনশিয়াল যে প্রোফাইলটা চেঞ্জ হবে এই এই আমাদের এই ডিরেকশনে ভোল্টেজের জন্য চেঞ্জ হবে, তো ড্রেন ভোল্টেজ তার হুট করে লাভ দেয় না। ড্রেন ভোল্টেজ তুমি যদি এখানে 0 ভোল্ট দিয়েছো, এখানে 1 ভোল্ট দিয়েছো, এটা কিন্তু গ্রেড ভোল্টেজ অফ করলে তুমি দেখবে যে এটা একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হয়। সো আমাদের যে পটেনশিয়াল প্রোফাইল বা আমাদের যে শোডিঞ্জার পয়সনের জন্য যে ব্যান্ড প্রোফাইল বলি, এটাও একটা গ্র্যাজুয়াল চেঞ্জ হবে। সো এখানে আসলে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় পারটারবেশন থিওরি অ্যাপ্লিকেবল এবং ফার্স্ট অর্ডার ইউজ করাটাই দেখা যায় যে এনাফ থাকে। সো পারটারবেশন থিওরি থেকে আমরা আসলে যেটা করব, একটা শোডিঞ্জার থেকে বাকি সবগুলা পয়েন্টেরও গ্রিড পয়েন্টেরও আমরা চাইলে ই এবং সাই বের করে নিয়ে আসতে পারবো। এরপরে আমরা যেটা করব, এই দুইটার থেকে আমাদের হচ্ছে গিয়ে 1D NEGF, আজকে আমি ইকুয়েশনটা দেখাবো, এই পেপারের মধ্যে আছে। 1D NEGF থেকে এই ড্রেন সোর্সের ডিরেকশনে, ওয়ান ডাইমেনশনাল ড্রেন সোর্সের ডিরেকশনে, ঠিক আছে, ড্রেন সোর্সের ডিরেকশনে ওয়ান ডাইমেনশনে আমাদের যেই চার্জ প্রোফাইল সেটা আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু ওয়ান ডাইমেনশনাল চার্জ প্রোফাইল বের করলে লাভ হবে কি? আমাদের পয়সন তো হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল। তো সেটার থেকে কিভাবে 2 ডাইমেনশনাল মানে N2D বের করার জন্য এই যে NEGF থেকে যে 1 ডাইমেনশনাল প্রোফাইলটা আসে চার্জের, সেটা হচ্ছে ড্রেন এন্ড সোর্স বরাবর, সেখান থেকে 2D যাওয়ারও খুব সিম্পল ফর্মুলা আছে, এগুলো অলরেডি ডিরাইভ, মানে এগুলো ফিজিক্সের নোট। সেটা বের করে আমি 2Dটা বের করি, 2D বের করার পরে আবার পয়সনে ফেরত যাই। এই হচ্ছে গিয়ে ফুল লুপটা। আবার বলি, 2D পয়সন আমরা সলভ করব, তাহলে এখানে ডান পাশে যে রো ছিল সেটা রো 2D হবে, তার মানে আগের মধ্যে কোনো একটা অ্যাজাম্পশন দিয়ে শুরু করব। 2D পয়সন সলভ করার পরে আমি V2D মানে VXY একটা ফুল ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাব আমাদের ডিভাইসটার জন্য। ফুল ডিস্ট্রিবিউশন পেলেও আমি যে কোনো একটা ক্রস সেকশনে আমি করব কি, সেটার V1D নিব, সেই V1Dর করসপন্ডিং আমি EC1D নিব, ঠিক আছে। সেটার জন্য আমি শোডিঞ্জার সলভ করব। সেই শোডিঞ্জার থেকে আমি যে ই এবং সাই পাবো, পারটারবেশন থিওরি ইউজ করে আমি বাকি সব গ্রিড পয়েন্টেরও ই এবং সাই বের করে নিব। এবং এই সলিউশনগুলা থেকে, এটা কিন্তু সবগুলোর জন্য 1D বের হয়েছে, ঠিক আছে। এই সলিউশনগুলা থেকে আমি 1D NEGF ইউজ করে চার্জ প্রোফাইল বের করব 1 ডাইমেনশনাল, ঠিক আছে। এবং সেই 1 ডাইমেনশনালটাকে পরে আমি এটা ওয়েভ ফাংশন দিয়ে কনভার্ট করতে হয়, ফর্মুলা দেখাবো। সেটাকে আমি 2 ডাইমেনশনাল চার্জে নিব এবং দেন হচ্ছে কি আমাদের আবার পয়সনে ফেরত যাব। 1 ডাইমেনশনাল চার্জটা পাবো হচ্ছে এই ডিরেকশন বরাবর, তো এটা হচ্ছে কি N1D। আর আমাদের সাই যেগুলো বের হচ্ছে, সাই আসলে হচ্ছে কি এই ডিরেকশনে, সেটাও সাই 1D, ঠিক আছে। সো এই দুইটা মাল্টিপ্লাই করে আসলে N2D পাওয়া যায়। এটা হচ্ছে কি আসলে আইডিয়াটা আর কি, মানে এক ডিরেকশনে আমি চার্জের ডিস্ট্রিবিউশন জানি, আরেক ডিরেকশন হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জানি। সো এই দুইটা থেকে ফর্মুলা ইউজ করে এই 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 ফুল চার্জটা কিভাবে পুরোটা রিজনের মধ্যে ছড়ায় আছে সেটা চাইলে বের করা যায়। এই হচ্ছে কি লুপটা। এখন কারেন্ট বের করতে গেলে, কতদিন আমরা দেখিয়েছি, যদি কারেন্ট বের করতে চাই আমাদেরকে ট্রান্সমিশন প্রোফাইল বের করতে হবে। ট্রান্সমিশন প্রোফাইল কি? ড্রেন এবং সোর্সের ডিরেকশনে যেহেতু কারেন্ট যাচ্ছে, এই ডিরেকশন হচ্ছে কি ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করতে হবে। তাহলে এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্টটা আসলে কিসের ব্যারিয়ার বা কোন জায়গায় ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করব? এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট আসলে বের করতে হবে, এগুলাকে বলে হচ্ছে সাব ব্যান্ড। সাব ব্যান্ড কি? এই যে আমি একটু আগে বললাম 0 1 2 বলে এখানে যে 100টা পয়েন্ট নিলাম এবং 100 পয়েন্টে আমি বলছি কিন্তু 100 বার শোডিঞ্জার সলভ করেছি। 100 বার শোডিঞ্জার এখন কিভাবে আমি ফার্স্ট আনকাপল মানে সলভ করেছি বলতে বোঝাচ্ছে এক পয়েন্টে নিউমেরিক্যালি সলভ করেছি, বাকি 99 পয়েন্ট হচ্ছে গিয়ে পারটারবেশন থিওরি দিয়ে সলভ করেছি। বাট সলভ কিন্তু আমি 100 পয়েন্টের জন্যই করেছি। তো সলভ যদি 100 পয়েন্টের জন্য করে থাকি, তার মানে কি, ধরে নিই আমি 3টা এনার্জি লেভেল কনসিডার করছি, তাহলে প্রতিটা পয়েন্টে আমি 3টা করে এনার্জি লেভেল জানি, ঠিক আছে। কিন্তু যেহেতু পটেনশিয়ালটা স্লোলি ভ্যারিং, এই প্রতিটা পয়েন্টের ই
1 বা প্রতিটা পয়েন্টের E2 E3 এগুলো হচ্ছে কি ওই যে আইগেন এনার্জি আর কি, ঠিক আছে। যদি এটা এই আইগেন এনার্জি গুলো চাইলে আমরা নিউমেরিক্যালি সলভ করলেও বের করতে পারতাম, যার যেহেতু টাইম বেশি লাগবে নরমালি যখন ওই ফার্স্ট আনকাপল মুড স্পেস ইউজ করে আমরা এটা নিউমেরিক্যালি করি না, একবারই করি। বাট যেভাবেই করি না কেন ফর ইচ গ্রিড পয়েন্ট আমরা কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে যে কোয়ান্টাইজ এনার্জি লেভেলগুলো সেটা জানি। E1 মানে প্রথম পয়েন্ট, এখানকার সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এভাবে 100টা পয়েন্টের জন্য। এখন আমাকে যদি কেউ বলে যে ঠিক আছে এই ড্রেন টু সোর্স ডিরেকশনে E1টা দেখতে কেমন হবে, সেটা যদি আমি প্লট করি সেটা কিন্তু দেখতে এই ধরনের একটা ব্যারিয়ার মাঝখানে দেখা যাবে যে বাড়বে আবার কমবে এইরকম আর কি, যেটাকে বলে আসলে E1 যেটা মানে ফার্স্ট আইগেন এনার্জির যে প্রোফাইল অ্যালং দ্য ডিরেকশন অফ ড্রেন সোর্স, এটাকে বলে ফার্স্ট সাবব্যান্ড, সেকেন্ডটাকে বলে হচ্ছে সেকেন্ড সাবব্যান্ড, এরকম সাবব্যান্ড পাবো আর কি। এবং এই সাবব্যান্ড গুলা দিয়েই হচ্ছে গিয়ে ড্রেন কোয়ান্টাম মেকানিক্যাল ডিভাইসে এগুলা দিয়ে হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো করে। সো কারেন্ট যখন আমাদেরকে বের করতে হবে তখন ট্রান্সমিশন আসলে বের করতে হয় T1 T2 মানে ফার্স্ট সাবব্যান্ডের মধ্যে দিয়ে কি ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট, সেকেন্ডের মধ্যে দিয়ে কি, থার্ডটার মধ্যে দিয়ে কি, এরকম যত বেশি সাবব্যান্ড নিব তত মোর অ্যাকুরেট সলিউশন হবে আর কি, ঠিক আছে। সো এইভাবে যখন আমি সবগুলা সাবব্যান্ডের জন্য ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট জেনে গেলাম, এরপরে আমাদের সেই বুটিকাল লন্ডার ফর্মালিজম যেটা আমি কতদিন দেখেছি সেটা দিয়ে একটা টোটাল প্রতিটা সাবব্যান্ডের কারেন্ট ইন্টিগ্রেশন অথবা সামেশন বিভিন্ন ভাবেই ফর্মুলাটা পাওয়া যায়, এই টোটালটা যোগ করে আসলে আমাদের ড্রেন কারেন্ট আমরা চাইলে বের করতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে এখানে এনইজিএফ এর এই সিমুলেশনটাতে 2D এবং 3D তে দুইটা ইউজ আছে। একটা ইউজ কি, একটা ইউজ হচ্ছে গিয়ে এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট কারেন্টের জন্য যেটা বের করা লাগবে সেটা জানা, সেটার জন্য এনইজিএফ এর যে ফর্মুলা আছে সেগুলো ইউজ করা লাগে, ওই একইভাবে গ্রিনস ফাংশন বের করা লাগে। আরেকটা হচ্ছে একটু আগে যেটা বললাম, এই লুপটা চালাতে গেলে শোডিঞ্জার পয়সন লুপটা চালাতে গেলে যে 1D আমাদেরকে ড্রেন এন্ড সোর্স বরাবর 1D প্রোফাইলটা জানা লাগে চার্জের, সেটাও হচ্ছে গিয়ে আমাদের গ্রিনস ফাংশন দিয়ে বের করা যায়। তার মানে এই গ্রিনস ফাংশন দিয়ে ড্রেন এন্ড সোর্স বরাবর ওই যে বললাম চার্জ বের করা যায়, গতদিন বলেছিলাম, সেটাও বের করতে হবে, এবং এই বরাবর যে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট সেটাও বের করতে হবে। একই প্রোফাইল থেকে আসলে চাইলে এটা বের করা যায়। আমি এখন পেপারটাতে যাই, কারণ এখন তোমাদের নিশ্চয়ই কোশ্চেন থাকবে যে এইগুলার ইকুয়েশন কোথায় আছে, ইকুয়েশনগুলোর একটা সেট আমি দেখাবো আর কি। আর ডিফারেন্সটা যদি আরেকটু ইয়ে করে দেই, আমাদের যেই চার্জ ডিস্ট্রিবিউশন তোমরা বের করতেছো, যে আজকের যেই অ্যাসাইনমেন্ট যেটা তোমরা করতেছো, সেখানে কিন্তু এই 1D যেটা বের করেছো সেটা কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ছিল, এগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। এইটা যেটা এনইজিএফ থেকে বের হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কি হরাইজন্টাল ড্রেন সোর্স ডিরেকশনে। আর তোমরা যে চার্জের প্রোফাইলটা বের করছো তোমরা হচ্ছে গিয়ে গেটের ভোল্টেজের কারণে গেট টু গেট বা একটা গেট থেকে গ্রাউন্ড পর্যন্ত, যেটা তোমাদের প্রোফাইলটা দেখতে কিন্তু এরকম হবে, কারণ সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ডিরেকশনে কোয়ান্টাইজ ডিরেকশনের প্রোফাইল। আর এখানে যেটা এনইজিএফ দিবে সেটা হচ্ছে গিয়ে ড্রেন টু সোর্স ডিরেকশনের প্রোফাইল, এবং সেখান থেকে চাইলে কোয়ান্টাইজ ডিরেকশনের প্রোফাইল বের করে আনা যাবে, ওই যে বললাম ওই ওয়েভ ফাংশনটা ইউজ করে। আমরা এখন একটু দেখি যে প্র্যাকটিক্যাল কেসে সিমুলেটর গুলা যখন একেবারে আমরা 3D কেসই দেখি, 3D কেসে গেলে কিভাবে আসলে এই সিমুলেশনটা চলে। আচ্ছা, এই পেপারটা অলরেডি আমি ইয়েতে আপলোড করে দিয়েছি, মার্ক লন্ডস্ট্রমের নাম হয়তো বা শুনেছো, পার্ডুর প্রফেসর, মানে তাদের অনেক সিমুলেশনগত পেপার আছে, 2D অনেক থিসিস আছে, মানে 2Dর জন্য ইকুয়েশন সেটগুলো দেখতে কেমন, 3Dর জন্য সেটগুলো কেমন, এগুলা তাদের এই থিসিসগুলো দেখলে আরো ভালোভাবে আছে আর কি। যেমন এইটার করসপন্ডিং একটা থিসিস কিন্তু তাদের আছে, 2004 সালে এটা জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্সের পেপার। এটা হচ্ছে 3-ডাইমেনশনাল কোয়ান্টাম সিমুলেশন অফ সিলিকন ন্যানোওয়্যার ট্রানজিস্টর উইথ ইফেক্টিভ মাস অ্যাপ্রক্সিমেশন। মানে একেবারে আমরা আইডিয়ালি যেই জিনিস কেসগুলো নিয়ে আলাপ করছি পুরোপুরি এই পেপারটাতে অ্যাপ্লিকেবল আর কি। তো এই পেপারটাতে যারা এখানে স্টেপগুলো বলা আছে খুব সিম্পল ভাবে। এখন আচ্ছা, এখন এখানে একটু দেখো, আমি তো 2Dটা বলেছি, এখন হচ্ছে গিয়ে এখানে 3D সিমুলেটর। তো 2Dর জন্য আমরা কি করেছি, 2D শোডিঞ্জার 2D পয়সন সলভ করেছি, 1D শোডিঞ্জার সলভ করেছি, 1D এনইজিএফ লেগেছে। 3Dর জন্য যেটা লাগবে অবভিয়াসলি যত ডাইমেনশন তত ডাইমেনশনের পয়সন সলভ করবে, 3D পয়সন সলভ করা লাগবে। শোডিঞ্জারটা সলভ করা লাগবে যদি ফার্স্ট আনকাপল মুড স্পেস ইউজ করি একবার, বা 2D করা লাগবে, ঠিক আছে। আর এনইজিএফ এখানেও হচ্ছে গিয়ে 1D করলেই হবে। তার মানে 1D সলিউশন হোক, 2D সলিউশন হোক, 3D সলিউশন হোক, এনইজিএফ 1D করলেই হবে।
সো গতদিন আমি 1D এনইজিএফ এর যে সলভটা দেখিয়েছি সেটাই আসলে এনাফ আমাদের এই ফুল সিমুলেশনগুলো করার জন্য। ডাইমেনশন চেঞ্জ হচ্ছে সলিউশনের, পয়সন এবং শোডিঞ্জার, ঠিক আছে। সো সিম্পল ভাবে এরা যেটা বলেছে, ঠিক আছে, আমরা 3D পয়সন সলভ করব, 3D পয়সন থেকে যেই পটেনশিয়াল প্রোফাইল পাবো সেখান থেকে 2 ডাইমেনশনাল ব্যান্ড ডায়াগ্রাম ইউজ করে 2D শোডিঞ্জার সলভ করব। 2D শোডিঞ্জার থেকে ড্রেন এবং সোর্স বরাবর এনইজিএফ ট্রান্সপোর্টের জন্য যেই 1D চার্জ লাগে সেটা বের করে নিয়ে আসবো, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করে নিয়ে আসতে হবে, সেখান থেকে 1D কারেন্ট এবং 3D চার্জ বের করে উল্টা আবার 3D পয়সনে প্লাগ ইন করে দিবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কনভার্ট হয়। খুব সিম্পল ভাবে 4টা স্টেপে সে বলেছে। এই পেপারে দেখবা বিভিন্ন ধরনের ন্যানো ওয়্যারের জন্য তারা দেখিয়েছে। এটা এগুলো নিয়ে আমাদের অত হেডেক না, এটা ন্যানো ওয়্যার না হয়ে ন্যানো টিউবও হতে পারতো, সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, সার্কুলার বিভিন্ন কেসের জন্য দেখিয়েছে এখানে, এবং ফুল সেট অফ ইকুয়েশন দেখেছি। এটা দেখলে ইনিশিয়ালি দেখলে একটু হয়তো মনে হতে পারে যে অনেক জটিল, বাট এই পেপারটাতে মোটামুটি ভাবে যেই সাবস্ক্রিপ্টগুলো দিয়েছে এটা নিউমেরিক্যালি কেউ যদি নিজেও সলিউশন করতে চায়, মানে চাইলে খুব কঠিন কিছু না আর কি। বাট আমরা যেটা এই পেপারটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এক সময় 2008-এর দিকে, এটা এই ধরনের সলিউশনগুলো করার সময় আমরা ম্যাটল্যাবে সাধারণত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করি না। আমরা যেটা করেছিলাম ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টগুলো কনসোল দিয়ে করেছিলাম আর কি। আর বাকি যে এই যে একটা থেকে আরেকটাতে ইনপুট নিয়ে অন্যটাতে ঢুকানো, এগুলো আমরা ম্যাটল্যাব দিয়ে হচ্ছে গিয়ে ফাংশন লিখে লিখে করেছিলাম। বাট বেসিক্যালি যেই মেইন যেই থ্রিডি যেই সলভারটা বা 2D যেই পয়সন শোডিঞ্জার সলভার বা 3D পয়সন সলভার, ওইটা কনসোল দিয়ে করে ফেলেছি আর কি। সো খুব বেশি জটিল কিছু না আর কি, চাইলে এটাও নিজেরা ইমপ্লিমেন্ট করা যায়। এখানে আমি একটু যে জিনিসটা ওখানে লিখি নাই, এই যে দেখো কতদিন যে আমি গ্রিনস ফাংশন দেখেছিলাম সেটা আগের মতোই ইউজ আছে। এখানে আমার সেলফ এনার্জি গামা যেগুলো দেখেছি সেটাও আছে। আমাদের চার্জের ইকুয়েশনটা দেখাই আমি। এই যে 1D যে ইলেকট্রন ডেনসিটিটা সোর্স টু ড্রেন বরাবর বের করা লাগে, সেটার এই ধরনের একটা ফর্মুলা আছে। ফর্মুলার মধ্যে কি কি আছে দেখো, ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সোর্সের এবং ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ড্রেনের আছে। এরপরে দুইটা ডি 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 সাবস্ক্রিপ্ট দেওয়া আছে না, এই ডি মানে ডির ইকুয়েশন, আমি একটু উল্টো দিকে যাচ্ছি আর কি। ডি এগুলো কিন্তু একেবারে এখানে যেভাবে ইকুয়েশনটা দেওয়া আছে নিউমেরিক্যালি কোডিং করতে গেলে যেভাবে ইকুয়েশন দরকার সেভাবে দেওয়া আছে, এই জন্য এত সাবস্ক্রিপ্ট এত কমা দেখা যাচ্ছে আর কি। সো ডি ডি নামে দুইটা টার্ম আছে এখানে। ডির ইকুয়েশনের মধ্যে আবার দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে গিয়ে সাবস্ক্রিপ্ট, বাট এ আছে। এর ইকুয়েশন কি, এর ইকুয়েশনের মধ্যে আসলে গ্রিনস ফাংশন আছে। এই জন্য আমি আসলে মানে চাইলে ইকুয়েশনটা অনেক জায়গায় ডাইরেক্ট গ্রিনস ফাংশন দিয়ে লেখা আছে আর কি, এগুলো সুপ্রিয় দত্তের বইও আছে ইকুয়েশনটা। সো ওয়ান ডাইমেনশনাল যে চার্জ ডেনসিটিটার কথা বলেছিলাম, বেসিক্যালি হচ্ছে গিয়ে এই এ কে বলা হয় হচ্ছে কি স্পেকট্রাল ডেনসিটি ফাংশন, ঠিক আছে। আর ওই ডি হচ্ছে গিয়ে ডস, এটাকে লোকাল ডেনসিটি অফ স্টেটস বলে আর কি। ডিটাকে বলে ডস, লোকাল ডেনসিটি অফ স্টেটস, আর এ হচ্ছে গিয়ে স্পেকট্রাল ডেনসিটি ফাংশন। এই দুইটা ইউজ করে আসলে ওয়ান ডাইমেনশনাল চার্জ ডেনসিটিটা বের করা যায় ফ্রম সোর্স টু ড্রেন। আর এই জির ডেফিনেশন এক্স্যাক্টলি আমি কতদিন যা বলেছি সবগুলা তাই আর কি। সো ওয়ান ডাইমেনশনাল এখানে চাইলে করা যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল। তাহলে আরেকটা জিনিস থাকে, এই ওয়ান ডাইমেনশনাল থেকে কিভাবে 2 ডাইমেনশনাল চার্জ ডেনসিটি অথবা 3 ডাইমেনশনাল, এই যে পার্টিকুলার পেপারটাতে 3 ডাইমেনশনাল ইউজ করে, সেটা কিভাবে করব, সেটা করাও খুবই সিম্পল। এই এনইজিএফ থেকে যে চার্জ ডেনসিটিটা পাবো সেটা তো সোর্স টু ড্রেন বরাবর। আর এই পেপারে যেরকম 2 ডাইমেনশনাল শোডিঞ্জার সলভ করা লেগেছে, 2 ডাইমেনশনাল শোডিঞ্জার মানে অন্য দুইটা ডাইমেনশনে করেছে আর কি শোডিঞ্জার। তো সেক্ষেত্রে দেখো 2 ডাইমেনশনাল প্রবাবিলিটিটা জানি, তো এই দুইটা গুণ করলেই আসলে হচ্ছে কি 3 ডাইমেনশনাল ইকুয়েশনটা চলে আসে চার্জ ডেনসিটি। আর আমি যে একটাকে যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম, তাহলে n1d যদি আমার ইকুয়েশনের ক্ষেত্রে আমার ইকুয়েশনের ক্ষেত্রে আমি এটাকে y ডাইমেনশনে বলেছি, তো তাহলে আমার আসবে হচ্ছে n1y, এনইজিএফ সলভ করে এটা আসবে। আর শোডিঞ্জার সলভ করে আসবে হচ্ছে কি সাই এক্স স্কোয়ার, ঠিক আছে। সো ইটস ভেরি সিম্পল, এই n1y কে তোমার এই সাই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে গিয়ে তোমার ওয়ানেরটাকে 1 দিয়ে করতে হবে, 2টাকে 2 দিয়ে করতে হবে, কারণ ওইভাবে হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে তাহলে তুমি ফুল রিজনটাতে কিভাবে ছড়ায় ছিটে আছে তুমি পাবা কি n
এক্স ওয়াই। আর 2 ডাইমেনশনের জন্য ওরা যেটা করেছে এই ডাইমেনশনের চার্জটাকে সাই, ওদের পেপারে আছে এটা হচ্ছে কি জেড, এটা হচ্ছে কি সুন্দর এক্স ধরা আছে, হ্যাঁ। এই অন্য দুইটা ডাইমেনশন সাই ওয়াই জেড। সো শ্রোডিঞ্জার সলভ করলে সাই ওয়াই জেড স্কোয়ার পাওয়া যায়, এর নিজের থেকে এটা আছে, এই দুইটা গুণ করে হচ্ছে গিয়ে টোটাল চার্জ ডেনসিটিটার ডিস্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে কি আসলে এখানে ইকুয়েশনটা মিন করছে। সো বেসিক্যালি খুবই সিম্পল। তাহলে এই টার্মটা যখন আমরা পেয়ে গেলাম, আবার সে আমাদের পয়সনের যে ভ্যারিয়েবল টার্মটা সেটা সেখানে ফেরত যেতে পারে। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে তোমরা যে সিমুলেশনটা করতেছো সেটার সাথে এটার পার্থক্য হচ্ছে এটা করতে গেলে মাঝখানে একবার এই গ্রিনস ফাংশনটা লাগবে। তো গ্রিনস ফাংশন সলভ করতে যা যা লাগে এগুলো কিন্তু অলরেডি আমরা জানি আর কি, হ্যামিল্টনিয়ান লাগে, সেলফ এনার্জি ম্যাট্রিক্স লাগে, এবং এটা তো করবো ওয়ান ডাইমেনশনে। সো আমি গতদিন যেই কোডটা বা সুপ্রিয় দত্তের বইয়ে যে কোডটা দেওয়া আছে ওটাই এনাফ এই পার্টটা ইমপ্লিমেন্ট করার জন্য। সুপ্রিয় দত্তের বইয়ে ইভেন এই ডস এবং A1 এগুলার কোডও দেওয়া আছে, বাট জি জানা থাকলে এগুলো আসলে করা কোনো ব্যাপারই না। ইভেন আমি যে পেপারটা দিয়েছি সেই পেপারটা তো আছে আসলে ডি এবং এর ইকুয়েশন দিয়ে কিভাবে চার্জ বের করে দেখায় নাই ওরা, বাট চার্জ বের করা জাস্ট সিম্পল ইকুয়েশন আর কি। এখন দেখো এটা তো আইভি ক্যারেক্টারিস্টিক বের করার সময় করে যেটা, তুমি চাইলে মাঝখান দিয়ে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করতে পারো, বাট লাভ কি? কারণ ট্রান্সমিশন ফুল সিমুলেশনটা যদি কনভার্জ না করে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করে তো লাভ নেই। সো এই জন্য পুরোটা যখন কনভার্টস করে, মানে এই এখানে যে এরকম 23 নাম্বার ইকুয়েশন পুরোটা যখন কনভার্টস করে, কনভার্টস করার পরে গিয়ে লাস্টে শেষে কনভার্টস করে গেল, এখন আমি হচ্ছে গিয়ে ওই ট্রান্সমিশন কোএফিশিয়েন্টটা বের করে নিয়ে আসবো। ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করলে আমি কারেন্টটা বের করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে অ্যাপ্রোচটা। আমি একটু আমাদের যেইটা সবচেয়ে সহজ অ্যাপ্রোচ বললাম, ফার্স্ট আনকাপলড মোড এক্সপ্রেস অ্যাপ্রোচে যাই। এখানে দেখো ওই যে বললাম এই পেপারটা, এটা জাস্ট এই পেপারে এক্সাম্পল দিয়েছি, বাট আইডিয়ালি যে কোনো একটা সলভ করলে হবে। এখানে এরা দেখিয়েছে ওই যে 100টা গ্রিড পয়েন্টের জন্য আমি বললাম যে একটা শ্রোডিঞ্জার সলভ করলে হবে, কোন পয়েন্টে করব। তো এখানে এটা ওরা যেটা করেছে একটা এভারেজ বের করে নিয়েছে। এটা একটা অ্যাপ্রোচ, মানে পার্টারবেশন থিওরি ইউজ করবে সেটা ঠিক আছে, বাট সেটা বের করার আগে যে ঠিক আছে আমার একটা 3 ডাইমেনশনাল প্রোফাইল আছে, আমি এই সোর্স টু ড্রেন বরাবর সবগুলা পটেনশিয়াল প্রোফাইল থেকে একটা এভারেজ প্রোফাইল নিয়ে নিলাম। তারা করেছে কি সেই এভারেজ প্রোফাইলটার জন্য এই যে ইউ উপরে বার দেওয়া মানে এভারেজ, সেই এভারেজ প্রোফাইলটার জন্য হচ্ছে শ্রোডিঞ্জারটা সলভ করেছে। তো এটা আমাদের একটু আগে যে কেসটা বললাম সেটাও তুমি নিতে পারো। 100টা ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জারের ব্যান্ড ডায়াগ্রাম আসতো, তো সেটাকে তুমি এভারেজ সিম্পল এভারেজ নিতে পারো, বা এইখানে যেভাবে ইন্টিগ্রেশন করে ওয়েটেড এভারেজ করে সেটাও করা যায়। এভারেজ করে সেটার জন্য হচ্ছে গিয়ে শ্রোডিঞ্জার সলভ করলাম। তারপরে এই যে এই ইকুয়েশনটা হচ্ছে কি আসলে পার্টারবেশন থিওরি, ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি দিয়ে সাবব্যান্ড প্রোফাইলগুলো বের করে নিয়ে আসছে। সো ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি দিয়ে তারপরে হচ্ছে কি তারা এই সাবব্যান্ডের প্রোফাইল বের করেছে। সাবব্যান্ডগুলো প্লট করলে এখানে নিচে প্লটগুলো আছে একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই যে বিভিন্ন সাবব্যান্ড প্লট করলে এই ধরনের প্রোফাইল আসে E1 E2 E3। এই সাবব্যান্ডগুলোর জন্য তারা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট বের করেছে, এবং এখানে পুরো কারেন্ট এটা পুরো একেবারে ফুল সলিউশন দেওয়া আছে। এরপরে ভিতরে যদি ওই ব্যালিস্টিক কারেন্ট, আমরা যেই কারেন্টের কথা বলেছিলাম ওটা আসলে ব্যালিস্টিক কারেন্ট ছিল, আমি ওখানে স্ক্যাটারিংটা বাদ দিয়েছি। ইভেন এই পেপারে মাঝখানে যদি চ্যানেলের মধ্যে স্ক্যাটারিং থাকে, সেই স্ক্যাটারিংটা কিভাবে ইনকর্পোরেট করবে সেটাও আছে। বাট আমার, এবং তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ফুল ম্যাট্রিক্স ফরম্যাটে অনেক ডিটেইলস ভাবে আছে। এটা একটা বড়সড় পেপার। আমার উদ্দেশ্য কিন্তু এই পেপার দেখানো মানে এটা না যে তোমরা নিজেরা মানে এখনকার সময় আসলে এগুলা কেউ নিজেরা সলভ করে না, বাট যদি তুমি যেভাবেই হোক না কেন তুমি যখন একটা টিকেট সলভার ইউজ করবা, অ্যাটলিস্ট মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জেনেছি দেখা যাচ্ছে যে ফুল 3 ডাইমেনশনাল সিমুলেশন করে ফেলছে, বাট ভিতরে কি হচ্ছে কোনো আইডিয়া নাই আর কি। ইভেন লুপটা কিভাবে, একটা সিঙ্গেল লুপ, ঠিক আছে তুমি ম্যাট্রিক্স গুলো হয়তো বুঝতে পারতেছো না যে সে কিভাবে করতেছে, বাট লুপটা কিভাবে ঘুরতেছে সেটারও কোনো আইডিয়া নেই। সো এটাই হচ্ছে কি আমার উদ্দেশ্য আর কি মেইনলি, যে তোমরা এখন ওয়ান ডাইমেনশন হোক, ওয়ান ডাইমেনশন সলভার তো তোমরা তৈরি করছো, 2 ডাইমেনশনাল হলে আসলে টিকেট সলভারটা কিভাবে চলে, 3 ডাইমেনশনাল হলে কিভাবে চলে, এগুলো হচ্ছে কি তোমরা বের করে নিয়ে আসতে পারবা অ্যাটলিস্ট আর কি, বা জানবা। ঠিক আছে,
এখানে এই পেপারটা পড়লে তোমার আরো খুব ভালো আইডিয়া হবে। যেমন ধরো এখানে অনেক ইকুয়েশন আছে, তো যেমন 38 নম্বর ইকুয়েশনটা দেখো, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের কারেন্টের ইকুয়েশনে কিন্তু ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট একটাই টি, মানে ফার্স্ট আনকাপল মোড অ্যাপ্রোচে। তো এখানে যদি 10টা সাবব্যান্ড থাকে তার মানে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কি ছিল, ওই যে বললাম সামেশন। তো আমাদেরকে আসলে তাহলে কি করতে হবে, এইখানে যতগুলা সাবব্যান্ড আছে সবগুলোর জন্য টি বের করতে হবে। টি বের করে ওই সফটওয়্যার করে কি এই ফার্স্ট আনকাপল মোড স্পেস অ্যাপ্রোচে জাস্ট সাবব্যান্ডগুলোর সামেশন করে টোটাল ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করে নেয়। টোটাল ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট যখন পাওয়া যায় তখন হচ্ছে কি এই ইকুয়েশন দিয়ে কারেন্টটা বের করে নিয়ে আসে। সো এখানকার মানে ফার্স্ট আনকাপল মোড স্পেসের অ্যাপ্রোচের কথা যদি বলি, এট বেস্ট এখান থেকে 8-10টা ইকুয়েশন তোমাদের এক্সট্রা লাগতে পারে। তোমাদের যে সলভারটা আছে সেই ইকুয়েশনের মধ্যে 8-10টা কোনটা, গ্রিনস ফাংশনের জন্য যে গ্রিনস ফাংশন বের করার যে ফাংশনটা সেটা লাগবে। গ্রিনস ফাংশন যখন জানবা সেখান থেকে n1dটা বের করে নিয়ে আসতে হবে। n1dর জন্য 2d কারেন্ট যখন বের করবো অবশ্যই ড্রেন সোর্সের কারেন্ট আছে, তখন তোমরা এখানে 2d লিখবা, n2d এটা 1d থাকবে, আর এখানে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ডিরেকশনে যে ওয়েভ ফাংশনটা তোমরা অলরেডি বের করছো সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বিভিন্ন সাবব্যান্ডগুলো বের করতে হবে পারটারবেশন থিওরি দিয়ে। এবং এই যে 38 নম্বর ইকুয়েশনটা কোথায় দেখলাম আগে, সাবব্যান্ডগুলো ধরো 3টা 4টা 5টা যতগুলো সাবব্যান্ডই বের করো সেখান থেকে সবগুলো সাবব্যান্ডের জন্য ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করে সামেশন করে ট্রান্সমিশনের টোটালটা বের করতে হবে, এবং এই বুটিকাল লন্ডার ফর্মালিজম থেকে কারেন্ট বের করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে কি আসলে টোটাল লুপ। এই লুপটা যদি তুমি বুঝো একটা ডিভাইসের জন্য মোটামুটি ভাবে যা আছে, আমি স্ক্যাটারিং ইফেক্টটা বাদ দিলাম, স্ক্যাটারিং ইফেক্টটাও আসলে ইনকর্পোরেট করা খুব কঠিন কিছু না, এগুলো সফটওয়্যারে তো আছেই। তখন আসলে গ্রিনস ফাংশনের মধ্যে একটা এডিশনাল টার্ম আসে, এই যে আরেকটা আমাদের তো দুইটা সেলফ এনার্জি ম্যাট্রিক্স ছিল, এই প্রতি পয়েন্টে এটা বের করলে অনেক জটিল হয়ে যায় আর কি, বাট এগুলো সফটওয়্যারের মধ্যে আছে। এখানে একটা এক্সট্রা টার্ম আছে, এটা দিয়ে হচ্ছে স্ক্যাটারিং ইমপ্লিমেন্ট করে আর কি, আদারওয়াইজ বাকি সবকিছু সেম। সো এটা একটা মোটামুটি একটা কমপ্লিট পেপার তোমার এই ডিভাইসের সিমুলেশনের ফুল ফ্লো বোঝার জন্য। তো এই জন্য আমি আসলে ওয়ান ডাইমেনশনালটা তোমাদেরকে সলভ করতে দিয়েছি, কারণ 2D 3D যেহেতু নিউমেরিক্যালিও জটিল, মানে এটা এখন তুমি করতে গেলে দেখা যাবে যে হয়তোবা 2 মাস লাগতেছে এটাকে রিফাইন করার জন্য আর কি। ইনিশিয়াল লুপটা ফর্ম করতে হয়তো খুব বেশি টাইম লাগবে না, বাট এটা নিউমেরিক্যালি অ্যাকুরেট হচ্ছে কিনা ছোটখাটো অনেক ধরনের ভুল না বলবো কোশ্চেন আসবে আর কি, যেগুলো হচ্ছে গিয়ে এই যে যেমন ধরো অনেকেরই কতদিন কে জানে আমাকে দেখালো যে জাস্ট ইউনিটের জন্য মিলছে না আর কি, প্রোফাইল দেখা যাচ্ছে ভ্যালু মিলছে না। তো এখানে যেহেতু অনেকগুলো ইকুয়েশন ইনভলভ, আরো অনেকগুলাই প্রবলেম আসবে। আচ্ছা একটু 5টা মিনিট ব্রেক, ঠিক আছে? তোমরা চিন্তা করো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আমি 5 মিনিট পরে আবার আসতে। রেকর্ডিংটা আমি আপাতত অফ করে দিচ্ছি।